Assalamu alaikum and welcome. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। যেহেতু তোমরা ক্লাস 12 এ প্রমোটেড, সেজন্য আমি তোমাদেরকে অভিনন্দন জানাই। আজকে আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র থেকে তড়িৎ রসায়ন নিয়ে আলোচনা করব। তবে আজকে যে টপিকটি আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে বেসিক অফ ইলেকট্রোকেমিস্ট্রি। বেসিক অফ ইলেকট্রোকেমিস্ট্রি মানে হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রির যে মূল বিষয়গুলো, যে জিনিসগুলো আমাকে ইলেকট্রোকেমিস্ট্রি পড়ার জন্য জানতে হবে, সেই জিনিসগুলো নিয়ে মূলত আজকে আমি আলোচনা করব। আর আমি মোহাম্মদ হুমায়ুন কবির, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আর আমি তোমাদের এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি, যেন তোমরা যে কোনো প্রয়োজনে মেসেঞ্জার অথবা ফোনে যোগাযোগ করতে পারো এবং প্রয়োজনে তোমাদের সমস্যাগুলো বলতে পারো, যেন আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিতে পারি। তাহলে আমরা শুরু করি। প্রথমেই তড়িৎ রসায়ন কি? তড়িৎ রসায়ন কি, এই প্রশ্নটা যেমন মনের মধ্যে সবসময় আমাদের ঘুরে যায়। আমরা তড়িৎ রসায়ন পড়ছি, তড়িৎ রসায়ন আসলে কি? এই তড়িৎ রসায়ন কি, এই কথাটার মধ্যে কিন্তু উত্তরটা আছে। তড়িৎ রসায়ন কি, অর্থাৎ রসায়নের যে শাখায় তড়িৎ নিয়ে আলোচনা করা হয়, সেটা ওই শাখাটাকেই আমরা বলি তড়িৎ রসায়ন। অর্থাৎ তড়িৎ রসায়নে মূলত আমরা বিদ্যুতের ব্যাপারে পড়াশোনা করে থাকি। এখানে এক কথা যদি আমরা বলি, তড়িৎ রসায়ন বিদ্যুৎবাহী শক্তি ও রাসায়নিক পরিবর্তন দ্বারা সম্পন্ন হয়ে থাকে। তাহলে আমরা বুঝলাম এখানে যে তড়িৎ রসায়নটা আসলে মূলত রসায়নের এমন একটি শাখা যেখানে বিদ্যুৎ এবং রাসায়নিক পরিবর্তন নিয়ে আমরা আলোচনা করব। এখানে বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে পরিবর্তন, এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব। এটা হচ্ছে তড়িৎ রসায়ন। এখানে যদি আমরা একটু জিনিসগুলোকে দেখি, এখানে তড়িৎ রসায়ন হলো গাঠনিক রসায়নের উপশাখা, যেখানে সরাসরি বৈদ্যুতিক ব্যাপারের সাথে সম্পর্কযুক্ত তড়িৎ গুণগত, অবস্থানগত, পরিমাণগত রাসায়নিক পরিবর্তন, ভাইস ভার্সাতে বিদ্যুৎ চালনাকে রাসায়নিক বিক্রিয়ার ফল হিসেবে ধরা হয়ে থাকে। এই বিক্রিয়াগুলো বৈদ্যুতিক চার্জের স্থানান্তর বিভিন্ন তড়িৎদ্বারের থেকে তড়িৎ ক্ষেত্রে পরিবহন করে অথবা আয়নজনিত আয়নিক জাত দ্রবণের মধ্যে। তাই বলা হয়ে থাকে তড়িৎ রসায়ন বিদ্যুৎবাহী শক্তি ও রাসায়নিক পরিবর্তন দ্বারা সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ আমি শুরুতে যে কথাটি বলেছি, মূলত তড়িৎ রসায়ন হচ্ছে তড়িৎ শক্তি ও রাসায়নিক পরিবর্তনের সাথে সম্পর্কিত। একবার তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর করব, আর নাহলে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর করব। এভাবে আমরা বিষয়টি নিয়ে পড়াশোনা করব। এখন তড়িৎ পরিবহন ক্ষমতার উপর নির্ভর করে পদার্থ সমূহকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তড়িৎ পরিবাহী আর একটা হচ্ছে তড়িৎ অপরিবাহী। তাহলে প্রথমেই আমরা দেখি তড়িৎ পরিবাহী কাকে বলে। যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে তা তড়িৎ পরিবহনে সক্ষম হয় তাদের তড়িৎ পরিবাহী পদার্থ বলে। অর্থাৎ যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে আমরা সহজে তড়িৎ পরিবাহিত করতে পারবো তাদেরকেই তড়িৎ পরিবাহী বলা হয়। যেমন আমরা বিভিন্ন ধরনের ধাতু আছে, সোনা, রূপা, তামা ইত্যাদি। এই ধাতুগুলোর মধ্য দিয়ে দেখা যাচ্ছে সহজেই তড়িৎ প্রবাহিত হতে পারে, এজন্য ওরা তড়িৎ পরিবাহী। তারপরে গ্রাফাইট, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ ইত্যাদিতে তড়িৎ পরিবাহিত হতে পারে, এজন্য এর হচ্ছে তড়িৎ পরিবাহী। আমরা বাস্তবতা যদি দেখি, যে আমরা যদি একটা লোহার জিনিসকে বৈদ্যুতিক তারের সাথে সংস্পর্শ করি, সাথে সাথে কিন্তু আমি বিদ্যুৎ স্পষ্ট হয়ে যায়। তার মানে এই লোহার মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হচ্ছে। লোহা একটি ধাতু, সুতরাং যে কোনো ধাতুর মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হবে, এজন্য এর হচ্ছে তড়িৎ পরিবাহী। এখন তড়িৎ পরিবাহী, আমরা দেখলাম যে তড়িৎ পরিবাহী হচ্ছে যার মধ্যে তড়িৎ পরিবাহিত হয়। আর এখন তড়িৎ পরিবাহী পদার্থকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ধাতব পরিবাহী, আরেকটা হচ্ছে অধাতব পরিবাহী, আর একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। প্রথম যে দুটি আমি দেখেছি, ধাতব পরিবাহী এবং অধাতব পরিবাহী, এই দুটোর মূলত একই ধরনের পরিবাহী। তাহলে আমরা প্রথমে সংজ্ঞায় আসি। ধাতব পরিবাহী, যেসব ধাতব পদার্থ তড়িৎ পরিবহন করে, কিন্তু তড়িৎ পরিবহন করলে শুধু উষ্ণতার পরিবর্তন ঘটে, কিন্তু কোনো স্থায়ী রাসায়নিক পরিবর্তন হয় না, সে পদার্থগুলোকে ধাতব পরিবাহী বলে। তাহলে ধাতব পরিবাহী হলো এই ধরনের পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হবে, কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন হবে না, শুধুমাত্র আমরা দেখব তাপের পরিবর্তন হচ্ছে।
যখন তড়িৎ পরিবাহিত হচ্ছে তখন দেখা যাচ্ছে কিছুটা আমার কাছে এটা গরম অনুভূত হচ্ছে, অর্থাৎ একটা উষ্ণ উষ্ণ ভাব মনে হচ্ছে, তখন এটাকে বলবো আমরা ধাতব পরিবাহী। যেমন কপার, আয়রন, সিলভার ইত্যাদি, এইগুলোকে ধাতব পরিবাহী, অর্থাৎ সকল ধাতব পদার্থ হচ্ছে ধাতব পরিবাহের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে অধাতব পরিবাহী। এই অধাতব পরিবাহীর মধ্যে কতগুলো পদার্থ আছে যেগুলো তড়িৎ পরিবহন করে, কিন্তু তড়িৎ পরিবহনের ফলে পদার্থগুলোর অস্থায়ী গতি পরিবর্তন, যেমন উষ্ণতার পরিবর্তন ছাড়া আর কোনো স্থায়ী রাসায়নিক পরিবর্তন ঘটে না। এই জাতীয় পরিবাহী অধাতু হলে তাদেরকে অধাতব পরিবাহী বলে। যেমন গ্রাফাইট এবং গ্যাস কার্বন অধাতু হলেও তড়িৎ পরিবহনে সক্ষম। এই জাতীয় পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রন কণা তড়িৎ পরিবহন করে। তাহলে এখানে আমরা দেখলাম ধাতব পরিবাহী এবং অধাতব পরিবাহীর মধ্যে মূলত একই ধরনের ঘটনা ঘটে, অর্থাৎ এখানে তড়িৎ পরিবাহিত হবে, আমরা শুধুমাত্র ভৌত পরিবর্তন দেখব। যেমন আমরা এটাকে যদি স্পষ্ট করি ধাতব পদার্থ এবং অধাতব পদার্থ, তখন শুধুমাত্র এটাকে উষ্ণ ভাব মনে হবে, কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন হবে না। আর এই দুই ক্ষেত্রেই ধাতব পরিবাহী এবং অধাতব পরিবাহীর বেলায় তড়িৎ পরিবাহিত হবে ইলেকট্রন পরিবহনের মাধ্যমে। এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা এটি যে তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রন কণা তড়িৎ পরিবহন করে। তাহলে ধাতব পরিবাহী অধাতব পরিবাহী এই দুটিকে আমরা এক ধরনের পদার্থ পরিবাহিতে নিয়ে আসতে পারি, শুধুমাত্র পার্থক্য হচ্ছে এটি ধাতব পদার্থ আর এটা হচ্ছে অধাতব পদার্থ। গ্রাফাইট আমরা জানি একটি অধাতব, গ্যাস কার্বন একটি অধাতু। তাহলে এই ধরনের অধাতব পদার্থের মধ্যে যখন তড়িৎ পরিবাহিত হয় তখন তাদেরকে বলা হয় অধাতব পরিবাহী। আর ধাতুর মধ্যে দিয়ে যখন তড়িৎ পরিবাহিত হয় তখন তাদেরকে বলা হয় ধাতব পরিবাহী। মূলত ধাতব পরিবাহী এবং অধাতব পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হয় ইলেকট্রন প্রবাহ দ্বারা। এটা আমাদেরকে মনে রাখতে হবে, এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমি কথাটি আবারও বলছি, ধাতব পরিবাহী এবং অধাতব পরিবাহী দুই ক্ষেত্রেই তড়িৎ প্রবাহিত হচ্ছে ইলেকট্রন প্রবাহ দ্বারা, অর্থাৎ এই দুই ধরনের পদার্থের বেলায় মুক্ত ইলেকট্রন থাকবে, আর মুক্ত ইলেকট্রনের প্রবাহের কারণেই তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এটাই দুটাকে আমরা কোনো কোনো বইতে এক ধরনের পরিবাহী দেখানো হয়েছে, শুধুমাত্র উদাহরণটা একটু ভিন্ন দেখানো হয়েছে। আমি এখানে এটাকে একটু আলাদা করে নিলাম বোঝার সুবিধার্থে। তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে যে সমস্ত পদার্থ গলিত অবস্থায় বা পানিতে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, এবং তড়িৎ পরিবহনের সময় যেসব পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটে ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন করে, সেই সব পদার্থকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। যেমন অ্যাসিড, ক্ষার, লবণ জাতীয় পদার্থগুলো হলো এই শ্রেণীর পরিবাহী। তাহলে আমরা এখানে দেখলাম যে এখানে এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এদের বেলায় কিছু গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করবে, এবং তড়িৎ পরিবহনের সময় কিন্তু একটু রাসায়নিক পরিবর্তন ঘটবে এবং সম্পূর্ণ নতুন পদার্থ তৈরি হবে। আর এই ধরনের পদার্থকে বলে, এই তো পদার্থকে বলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আমরা ধাতব পরিবাহের বেলায় দেখেছি কি শুধুমাত্র তড়িৎ পরিবহন হচ্ছে আর ভৌত পরিবর্তন হচ্ছে, কোনো রাসায়নিক পরিবর্তন হচ্ছে না। কিন্তু তড়িৎ বিশ্লেষণের বেলা আমরা দেখতে পাচ্ছি এখানে তড়িৎ পরিবহনের সাথে সাথে রাসায়নিক পরিবর্তনও ঘটছে এবং নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। যেমন এখানে আমরা সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, এই সবগুলোই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো তড়িৎ পরিবহন করে আয়ন উৎপন্নের মাধ্যমে, অর্থাৎ আয়ন বিশ্লিষ্ট হয়ে তড়িৎ পরিবহন করে থাকে। তাহলে আমরা দেখলাম তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো আয়নে বিশ্লিষ্ট হয়ে তড়িৎ পরিবহন করে থাকে। যেমন আমরা সোডিয়াম ক্লোরাইডের বেলায় চিন্তা করি, সোডিয়াম ক্লোরাইড যখন পানিতে দেওয়া হয় তখন সেই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে রূপান্তরিত হয়। আর সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন যদি ফ্রিলি মুভ করতে পারে, তাদের এই ফ্রি মুভমেন্টের কারণেই তড়িৎ পরিবাহিত হচ্ছে। আর এর জন্য সোডিয়াম ক্লোরাইড একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে আমরা দেখলাম পরিবাহী পদার্থ তিন ধরনের, একটা ধাতব পরিবাহী, একটা অধাতব পরিবাহী, আর একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অথবা আমি দুই ধরনের বলতে পারি, পরিবাহী, ধাতব পরিবাহী আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে ধাতব পরিবাহীর মধ্যে কিন্তু অধাতব পরিবাহী আরেক ধরনের পরিবাহী। সেজন্য আমি তিনটা ভাগে ভাগ করেছি, এটা বোঝার সুবিধার্থে। আমি আবারও বলি, বইতে কিন্তু দুই ভাগ দেখানো হয়েছে, আমি তিনটি ভাগ দেখিয়েছি বোঝার জন্য। তাহলে আমরা দেখলাম ধাতব পরিবাহী কাকে বলে, অধাতব পরিবাহী কাকে বলে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে। এবার আসি আমরা, যেহেতু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়েছে তাহলে অবশ্যই আরেকটি পদার্থ আছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে এই তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে? যে সমস্ত পদার্থগুলো গলিত বা পানিতে দ্রবীভূত অবস্থায় আয়নকে বিশ্লিষ্ট হয় না, অর্থাৎ আয়নে বিশ্লিষ্ট হয় না। যেহেতু তারা আয়নে বিশ্লিষ্ট হয় না, সুতরাং তারা তড়িৎ পরিবহন করতে পারবে না। আর এই ধরনের পদার্থগুলোকে আমরা বলবো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। যেমন
চিনির দ্রবণ, গ্লিসারিন, পেট্রোল, কেরোসিন, ইথার, বেনজিন, অ্যালকোহল এই সমস্ত পদার্থ কি করতে পারে না? তড়িৎ পরিবহন করতে পারে না। সুতরাং এরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। আর এরা আয়নেও বিশ্লিষ্ট হয় না। আমি আবারও বলি, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হচ্ছে এরা তড়িৎ পরিবহন করতে পারে না। আর কেন কি করতে পারে না? কারণ তারা হচ্ছে গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নে বিশ্লিষ্ট হয় না। যেহেতু তারা আয়নে বিশ্লিষ্ট হয় না, সুতরাং তারা তড়িৎ পরিবহন করতে পারে না। আর যেহেতু তড়িৎ পরিবর্তন করতে পারে না, সুতরাং তারা তড়িৎ অবিশ্লেষ্য হিসাবে কাজ করে থাকে। এবার আসলে ধাতব তড়িৎ অপরিবাহী বা অন্তরক পদার্থ কাকে বলে? যেসব পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহিত হয় না, সেগুলোকে আমরা অন্তরক বা তড়িৎ অপরিবাহী পদার্থ বলে থাকি। যেমন কাঠ, রাবার, কাঁচ, পলিথিন ইত্যাদি। এটা আমরা জানি যে এই সমস্ত পদার্থের মধ্যে তড়িৎ পরিবাহিত হয় না, এই জন্য এদেরকে ধাতব এদেরকে অপরিবাহী পদার্থ বলা হয়ে থাকে। এবার আমরা আসি তড়িৎ বিশ্লেষণ। এই তড়িৎ বিশ্লেষণ কথাটি তড়িৎ রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, তড়িৎ বিশ্লেষণ। সুতরাং এই তড়িৎ বিশ্লেষণ কি এটা আমাদেরকে জানতে হবে। তড়িৎ বিশ্লেষণ কি? নবম এবং দশম শ্রেণীতে আমরা কিছুটা পড়েছি, এখানে আমরা আরো বিশদ পরিসরে পড়ব। তাহলে আমরা প্রথমেই তড়িৎ বিশ্লেষণ কি তার সংজ্ঞাটি জানার চেষ্টা করি। যে পদ্ধতিতে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় কিংবা বিগলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে ওই পদার্থের রাসায়নিক বিয়োজন ঘটে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, সেই পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে। তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এখানে দেখো আমি বিভিন্ন কালার ইউজ করেছি। এই যে কালার গুলো ইউজ করার উদ্দেশ্য হচ্ছে এই যে আমার এখানে কি পয়েন্ট গুলো কি, মূল জিনিসগুলো কি। তাহলে প্রত্যেকটা জিনিস আমি এই কথাটা তোমাদেরকে অনেকবার বলে থাকি যে প্রত্যেকটা পড়ার মধ্যে কিছু কি পয়েন্ট বা মূল জিনিস থাকে, সেটাকে আমার মূলত মনে রাখতে হবে। মনে রাখলে আমি ওই পড়াটা সহজে মনে রাখতে পারবো, পরীক্ষায় সহজে আনসার করতে পারবো। যেমন এখানে আমি তড়িৎ বিশ্লেষণ পদার্থ, তড়িৎ বিশ্লেষণ কি আমি বললাম যে পদ্ধতিতে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থা বা বিগলিত অবস্থায়। তাহলে এখানে হচ্ছে কোনো পদার্থকে যদি আমাকে তড়িৎ বিশ্লেষণ করতে হয়, তাকে হয় বিগলিত করতে হবে, না হয় দ্রবীভূত করতে হবে। এই দুটি জিনিস অবশ্যই লাগবে। তারপর তড়িৎ অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে ওই পদার্থের রাসায়নিক বিয়োজন ঘটে। তাহলে আমরা যখন কোনো পদার্থের তড়িৎ বিশ্লেষণ করব, সেখানে অবশ্যই রাসায়নিক বিয়োজন ঘটবে এবং রাসায়নিক বিয়োজন করে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি হবে। আর এই প্রক্রিয়াটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষণ। তাহলে আমি এবার সংজ্ঞাটাকে সুন্দরভাবে এভাবে বলবো যে পদ্ধতিতে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় কিংবা বিগলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে ওই পদার্থের রাসায়নিক বিয়োজন ঘটে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, সেই পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে। আমি এখানে একটা জিনিস বোল্ড করে দিয়েছি এবং আন্ডারলাইন করেছি। এই তড়িৎ বিশ্লেষণের জন্য এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ যে এখানে কি ঘটে, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত, অর্থাৎ এখানে বাহির থেকে তড়িৎ শক্তি দিতে হয়, তারপরে রাসায়নিক পরিবর্তন ঘটবে। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। আমরা এবার তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যাটি দেখব, একটি উদাহরণ সহকারে আমরা এটা ব্যাখ্যা দেখব। এখানে আমরা একটা পদার্থের তড়িৎ বিশ্লেষণ করব। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। এই যে পুরো অ্যারেঞ্জমেন্ট, এটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ কোষ। তড়িৎ বিশ্লেষণ কোষে একটি পাত্র আছে, এই পাত্রের মধ্যে আমি যে পদার্থটিকে তড়িৎ বিশ্লেষণ করব, ওই পদার্থের একটি দ্রবণ নেওয়া হয়। মনে করো এখানে আমরা সোডিয়াম ক্লোরাইড কে তড়িৎ বিশ্লেষণ করব। তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইড একটি দ্রবণ এখানে নিলাম। নেওয়ার পরে দুটি ধাতব দণ্ড এখানে রাখতে হয়, অথবা অধাতব দণ্ড আমরা রাখতে পারি, যেমন গ্রাফাইট। যেহেতু আমরা দুটি ধাতব দণ্ড রাখলাম, রাখার পরে এই দুটি ধাতব দণ্ডকে একটি ব্যাটারি অথবা তড়িৎ উৎসের সাথে যুক্ত করতে হবে। এখানে যেমন আমরা ব্যাটারির সাথে যুক্ত করেছি। আর এই পুরো অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ কোষ। এখন এই তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে আমরা দেখলাম এখানে দুটি দণ্ড আছে, এই দণ্ড দুটোকে বলা হয় ইলেকট্রোড বা তড়িৎদ্বার। এই দুটাকে একসাথে বলা হয় তড়িৎদ্বার। এই দুটার মধ্যে একটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে আরেকটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়। যে তড়িৎদ্বারটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয় তাকে বলা হয় ক্যাথোড,
আর যে তড়িৎদ্বারটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয় তাকে বলা হয় অ্যানোড। অর্থাৎ এখানে এই তড়িৎদ্বারটি অর্থাৎ বাম তড়িৎদ্বারটি এখানে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়েছে, সুতরাং এটি অ্যানোড। আর এই ডান তড়িৎদ্বারটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়েছে, সুতরাং হচ্ছে যে ক্যাথোড। তাহলে এই পুরো সংযুক্তটাকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষণ কোষ। এখন এই তড়িৎ বিশ্লেষণটা কিভাবে হয়ে থাকে? আমরা কি করলাম, তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের একটি দ্রবণ নিলাম, নেওয়ার পরে এখন আমরা বিদ্যুৎ চালনা করব। এই ব্যাটারি থেকে আমরা বিদ্যুৎ চালনা করব দুটি তড়িৎদ্বারের মধ্য দিয়ে। এই তড়িৎদ্বারের উদ্দেশ্য হচ্ছে এদের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করব আমরা দ্রবণে। তাহলে এই ব্যাটারি থেকে আমরা বিদ্যুৎ চালনা করলাম, তড়িৎদ্বারের মধ্য দিয়ে বিদ্যুৎ দ্রবণে চলে আসলো। আসার পরে আমরা জানি দ্রবণে সোডিয়াম ক্লোরাইড আছে, দ্রবণে সোডিয়াম ক্লোরাইড আছে, এবং এই দ্রবণে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন হিসাবে আছে। যখনই আমি তড়িৎ চালনা করব তখনই কি করবে, এই সোডিয়াম আয়নটি ক্যাথোডের দিকে যাবে, কারণ সোডিয়াম হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত অর্থাৎ ক্যাটায়ন, আর ক্যাটায়ন ক্যাথোডে যাবে কারণ ক্যাথোডটা হচ্ছে ঋণাত্মক চার্জে চার্জিত। তাহলে বিপরীত আয়ন বিপরীত আয়নের দিকে যাবে, অর্থাৎ ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়নের দিকে যাবে, আর ঋণাত্মক আয়ন ধনাত্মক আয়নের দিকে যাবে। এখানে সোডিয়াম আয়নটি ধনাত্মক আধান হওয়ায় সে ক্যাটায়নের দিকে যাবে, কারণ আমরা জানি ক্যাথোডের দিকে যাবে, কারণ ক্যাথোডটি হচ্ছে ঋণাত্মক প্রান্ত, ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত, অর্থাৎ এখানে এটি ঋণাত্মক প্রান্ত হিসেবে কাজ করবে। সুতরাং এখানে ক্যাটায়ন যাবে, গিয়ে সেখানে ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করবে। ক্যাথোড থেকে সে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়ামটি সোডিয়াম ধাতুতে রূপান্তরিত হবে, হয়ে সে ক্যাথোডে জমা হতে থাকবে। আর এই দিকে ক্লোরিন ক্লোরাইড আয়নটা কি করবে, অ্যানোডের দিকে যাবে, কারণ ক্লোরাইড আয়নটা হচ্ছে অ্যানায়ন, অর্থাৎ এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি ক্লোরাইড আয়নের মধ্যে, তাহলে সে অ্যানোডে যাবে, কারণ অ্যানোডটি হচ্ছে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত। যেহেতু অ্যানোডটি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত, সুতরাং এখানে ইলেকট্রন ঘাটতি আছে। ইলেকট্রন ঘাটতি থাকার কারণে ক্লোরাইড আয়নের মধ্যে ইলেকট্রন আছে, এই ক্লোরাইড আয়ন কি করবে, অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন ত্যাগ করে সে ক্লোরিন পরমাণুতে রূপান্তরিত হবে, পরবর্তীতে ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে ক্লোরিন অণুতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এখানে আমরা বিক্রিয়াটি দেখি, এখানে অ্যানোডে ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনে রূপান্তরিত হচ্ছে, আর একইভাবে ক্যাথোডে ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতব সোডিয়ামে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ ক্যাথোডে ধাতব সোডিয়াম জমা হতে থাকবে আর অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। এই ক্লোরিন অ্যাটমটি পরবর্তী আরেকটি ক্লোরিন অ্যাটমের সাথে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাসে রূপান্তরিত হয়, সে গ্যাস হিসেবে বের হয়ে যেতে পারবে অথবা অ্যানোডে উৎপন্ন হবে। এটি হচ্ছে তোমার, আমরা কার তড়িৎ বিশ্লেষণ করলাম, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করলাম। তাহলে আমরা এখানে তড়িৎ বিশ্লেষণ থেকে দেখলাম যে একটি পদার্থ ভেঙে তার উপাদান মৌলে রূপান্তরিত হয়েছে। সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় সোডিয়াম এবং ক্লোরিন থেকে, আমরা জানি। তাহলে সোডিয়াম ক্লোরাইডটি ভাঙার পর আমরা সোডিয়াম এবং ক্লোরিন গ্যাস পাচ্ছি। তাহলে আমরা এখানে কি করলাম, একটা পদার্থকে বিশ্লিষ্ট করলাম, কিভাবে, তড়িৎ প্রবাহের মাধ্যমে। তাহলে এটা একটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। আমরা সংজ্ঞায় বলেছি তড়িৎ বিশ্লেষণ এমন একটি প্রক্রিয়া যেখানে তড়িৎ প্রবাহের মাধ্যমে কোনো পদার্থকে বিশ্লিষ্ট করে তার উপাদান মৌলে বা নতুন পদার্থে রূপান্তরিত করা হয়, তাকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়। তাহলে আমরা এখানে দেখলাম ব্যাটারি থেকে আমরা তড়িৎ প্রবাহিত করে সোডিয়াম ক্লোরাইডকে ভেঙে সোডিয়াম ধাতু এবং ক্লোরিন গ্যাসে রূপান্তর করেছি। সোডিয়াম একটি নতুন ধাতু, ক্লোরিন একটি নতুন গ্যাস তৈরি হলো। তাহলে এটা একটি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। এখানে আমি বলে রাখি, ক্যাথোডে কিন্তু বিজারণ হচ্ছে, কারণ ক্যাথোডে সোডিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করছে। আর আমরা জানি যে এখানে যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করা হয় তাকে বিজারণ বিক্রিয়া বলা হয়, আর যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে সেটাকে জারণ বিক্রিয়া বলা হয়। অ্যানোডে ক্লোরাইড আয়নকে ইলেকট্রন ত্যাগ করে, সুতরাং এখানে ইলেকট্রন যেহেতু ত্যাগ করেছে সুতরাং এখানে জারণ হয়েছে। তাহলে মনে রাখবা, অ্যানোডে সবসময় জারণ হয় আর ক্যাথোডে সবসময় বিজারণ হয়। তাহলে আমরা এই ব্যাখ্যা থেকে কি দেখলাম, যে একটা পদার্থকে কিভাবে আমরা বিশ্লিষ্ট করলাম, এবং একই সাথে এটাও জানলাম যে ক্যাথোডে সবসময় বিজারণ হবে, অ্যানোডে সবসময় জারণ হবে। এটা পরীক্ষা অনেক সময় দেওয়া হয়, যে দেখা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের বেলায় ক্যাথোডে বিজারণ হয়, অ্যানোডে জারণ হয়। তাহলে আমরা একইভাবে ব্যাখ্যাটা দিব, ঠিক যেভাবে তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যাটা করছি, করে আমরা এই বিক্রিয়াটা দেখিয়ে দিয়ে আনসারটা শেষ করব। এটা ছিল তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা। এখন গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষ কি, এটাও আমাদেরকে জানতে হবে তড়িৎ রসায়নের জন্য। গ্যালভানিক কোষ হচ্ছে এমন একটি কোষ
যেখানে তড়িৎ রাসায়নিক কোষের তড়িৎদ্বার দুটি ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে আংশিক নিমজ্জিত থেকে স্বতঃস্ফূর্তভাবে কোষ বিক্রিয়া ঘটায় এবং রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়, তাকে গ্যালভানিক কোষ বলে। তাহলে আমরা এখানে দেখলাম কি এই ধরনের কোষের মধ্যে দুটি পাত্র থাকবে অথবা একটি পাত্র হতে পারে, সে একটি পাত্রের মধ্যে কিন্তু একটু ব্যারিয়ার থাকতে হবে। যদি একই পাত্রের মধ্যে হয় তখন সেটাকে বলা হয় ডিরেক্ট কানেকশন, আর যদি দুটি ভিন্ন পাত্রের মধ্যে হয় সেটাকে বলা হয় ইনডিরেক্ট কানেকশন। এখন এই গ্যালভানিক কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। আমরা দেখলাম তড়িৎ বিশ্লেষণের বেলায় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়েছে, আর এখানে গ্যালভানিক কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত ঘটনা ঘটবে। তড়িৎ বিশ্লেষণে যা ঘটেছিল এখানে ঠিক তার বিপরীত ঘটনা ঘটবে। এই জন্যই আমাদের একটু সতর্কতার সহিত এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমি আবারও সংজ্ঞায়িত করি গ্যালভানিক কোষ কি। গ্যালভানিক কোষ এমন একটি কোষ যেখানে কোনো একটি কোষের তড়িৎদ্বার দুটি ভিন্ন তড়িৎ বিশ্লেষক দ্রবণে আংশিক নিমজ্জিত থেকে স্বতঃস্ফূর্তভাবে কোষ বিক্রিয়া ঘটায় এবং রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাকে গ্যালভানিক কোষ বলে। অর্থাৎ এখানে আমরা দুটি তড়িৎ বিশ্লেষক পদার্থ নিব। গ্যালভানিক কোষের জন্য আমাদের দুটি তড়িৎ বিশ্লেষক পদার্থ নেবে তড়িৎ বিশ্লেষক পদার্থ নিব এবং দুটি তড়িৎ বিশ্লেষক পদার্থ নিয়ে দুটি তড়িৎদ্বার দেওয়া হবে। দেওয়ার পরে সেখানে স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটবে। স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে। আর এটা হচ্ছে গ্যালভানিক কোষের কাজ, অর্থাৎ গ্যালভানিক কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। এই তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষ, এই দুটি কোষকে একসাথে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। অর্থাৎ এখানে আমরা বলতে পারি তড়িৎ রাসায়নিক কোষ দুই ধরনের, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, একটা হচ্ছে গ্যালভানিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষে কি হয়, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, আর গ্যালভানিক কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এবার আমরা গ্যালভানিক কোষের ব্যাখ্যা দেখব। আমরা সংজ্ঞায় বলেছি তড়িৎ বিশ্লেষণ গ্যালভানিক কোষে দুটি ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লাগবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা দুটি পাত্র নিলাম, দুটি পাত্র, একটি পাত্র আর একটি পাত্র। একটি পাত্রে আছে জিঙ্ক সালফেটের দ্রবণ আর একটাতে আছে কপার সালফেটের দ্রবণ। অর্থাৎ জিঙ্ক সালফেটের এখানে তড়িৎ বিশ্লেষণ এটাকে বিশ্লিষ্ট করা হবে, আর এখানে কপার সালফেটকে বিশ্লিষ্ট করা হবে। দুটি বিশ্লেষ্য পদার্থের দ্রবণ না হলো দুটি পাত্রে। এখন এই পাত্র দুটার মধ্যে দুটি তড়িৎদ্বার প্রবেশ করানো হচ্ছে। মনে রাখতে হবে আমরা যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি এখানে নিব, ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দাতব যে আয়নটি থাকবে ঠিক ওই দাতব আয়নের ধাতব পদার্থটাকে আমরা এখানে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করব। যেমন এখানে জিঙ্ক সালফেট দ্রবণ, আমরা এখানে জিঙ্ক সালফেট দ্রবণ নিয়েছি, তাহলে এখানে আমাদের যে তড়িৎদ্বারটা থাকবে সেটা অবশ্যই জিঙ্ক ধাতুর হতে হবে। আবার এখানে আমরা কপার সালফেট দ্রবণ নিয়েছি, তাহলে এখানে যে তড়িৎদ্বারটি ব্যবহার করব সেটা হচ্ছে কপার ধাতুর হতে হবে। এখানে যদি আমি নিকেল সালফেট নিতাম তাহলে এখানে নিকেলের তড়িৎদ্বার ইউজ করতাম। এখানে যদি আমি ম্যাগনেসিয়াম সালফেট নিতাম তাহলে এখানে ম্যাগনেসিয়ামের তড়িৎদ্বার ব্যবহার করতাম। অর্থাৎ যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি নিব ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দাতব তড়িৎদ্বারটি আমাকে নিতে হবে। তাহলে এখানে আমরা কি করলাম, দুটি পাত্র নিলাম, দুটি পাত্রের মধ্যে একটাতে জিঙ্ক সালফেট নিলাম আর একটাতে কপার সালফেট নিলাম। একটাতে জিঙ্ক ধাতব দণ্ড আর একটাতে কপার ধাতব দণ্ড প্রবেশ করালাম। প্রবেশ করানোর পরে দুটি তড়িৎদ্বারকে একসাথে একটি ধাতব তার দ্বারা যুক্ত করা হয়েছে, একটি ধাতব তার দ্বারা যুক্ত করা হয়েছে। এই ধাতব তার দ্বারা এখানে যুক্ত করা হয়েছে। এই দুটি ধাতব দণ্ডকে তড়িৎদ্বার বলা হয়। একদম আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে এখানে দুটি তড়িৎদ্বার থাকবে, একটি ক্যাথোড হিসেবে কাজ করবে আর একটি অ্যানোড হিসেবে কাজ করবে। কে ক্যাথোড হবে আর কে অ্যানোড হবে সেটা একটু পরেই আমি আলোচনা করছি। তাহলে এখানে আমি দুটি তড়িৎদ্বারকে একসাথে যুক্ত করলাম, যুক্ত করার পরে এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে গেল। এখন এই দুটি পাত্রকে আমরা একটা বাঁকানো নল দ্বারা যুক্ত করলাম। এই বাঁকানো নলের ভিতরে একটি দ্রবণ থাকে, সেটা পটাশিয়াম ক্লোরাইড হতে পারে, পটাশিয়াম নাইট্রেট হতে পারে, সোডিয়াম সালফেট হতে পারে, অর্থাৎ লবণের একটি দ্রবণ থাকবে। এই লবণের দ্রবণ সহ একটি বাঁকানো নল নিয়ে এই নলটিকে দুটি দ্রবণের মধ্যে আমরা প্রবেশ করাবো, প্রবেশ করিয়ে এই দুটি দ্রবণের মধ্যে একটি সংযোগ স্থাপন করব। আর এই বাঁকানো নলটাকে বলা হয় সল্ট ব্রিজ বলা হয়। তাহলে এই টোটাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমার গ্যালভানিক কোষ। এই টোটাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমার গ্যালভানিক কোষ।
তাহলে আমরা গ্যালভানিক কোষের অ্যারেঞ্জমেন্টটা দেখলাম। এবার এখানে কিভাবে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় আমরা সেটা ব্যাখ্যা করব। তাহলে আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি জিঙ্ক সালফেট আছে, এখানে কপার সালফেট আছে। জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক আয়ন এবং সালফেট আয়ন হিসেবে থাকে, আর কপার সালফেট দ্রবণে কপার আয়ন এবং সালফেট আয়ন হিসেবে থাকে। এখন যে কোনো ধাতব পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে তারা সবসময় ইলেকট্রন ত্যাগ করবে। যে কোনো ধাতব পদার্থ সবসময় ইলেকট্রন ত্যাগ করবে, তারা কখনোই ইলেকট্রন গ্রহণ করবে না, শেয়ারও করবে না। ধাতব পদার্থ সবসময় ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে এখানে এই যে আমরা জিঙ্কের যে দ্বন্দ্বটি আছে, এই কপারের যে দ্বন্দ্বটি আছে, দুটি দ্বন্দ্বই চাইবে যে ইলেকট্রন ত্যাগ করতে। এখন দুটি দণ্ড যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে এখানে আমার তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে যে কোনো একটি দণ্ড তড়িৎ ইলেকট্রন ত্যাগ করবে, আরেকটি করবে না। এখন কে ইলেকট্রন ত্যাগ করবে সেটা আমাদের জানতে হবে। সেটা কিভাবে জানবো? আমাদের একটি তড়িৎ রাসায়নিক সিরিজ আছে, যে তড়িৎ রাসায়নিক সিরিজের মধ্যে তোমরা 9 পড়ে এসেছো, যে পদার্থটি যত বেশি উপরে থাকবে তার সক্রিয়তা তত বেশি। এখানে জিঙ্ক এবং কপারের মধ্যে জিঙ্ক ধাতব পদার্থটি কপারের অনেক উপরে, যার কারণে জিঙ্কের সক্রিয়তা কপারের চেয়ে বেশি। সেজন্য এখানে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে আমরা এখানে একটা জিনিস জানলাম, যদি দুটি ধাতব দণ্ড থাকে যার সক্রিয়তা বেশি হবে সে ইলেকট্রন ত্যাগ করবে এবং সে অ্যানোড হিসাবে কাজ করবে। যে ইলেকট্রন ত্যাগ করবে সে অ্যানোড হিসাবে কাজ করবে। তাহলে বাকি দ্বন্দ্বটি ক্যাথোড হিসাবে কাজ করবে। তাহলে এখানে জিঙ্ক অ্যানোড হিসাবে কাজ করবে আর কপার ক্যাথোড হিসাবে কাজ করবে। এখন তাহলে এখানে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক কি করবে? জিঙ্ক আয়ন হিসাবে দ্রবণে চলে আসবে, জিঙ্ক আয়ন হিসাবে দ্রবণে চলে আসবে। আর ইলেকট্রনটি জিঙ্ক যে ইলেকট্রনটি ধাতব জিঙ্ক যে ইলেকট্রনটি ত্যাগ করবে সেই ইলেকট্রনটি তারের মধ্য দিয়ে এই দ্রবণে চলে আসবে, কপার সালফেট দ্রবণে চলে আসবে। এখন কপার সালফেট দ্রবণে যখন সে চলে আসবে তখন এই ইলেকট্রনগুলো কে গ্রহণ করবে? কি কপার গ্রহণ করবে? না, কারণ কপার তো ধাতু, সে তো ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। তাহলে কে গ্রহণ করবে? এই ইলেকট্রনটি যখন সোজা দ্রবণে চলে আসবে, দ্রবণে চলে আসলে দ্রবণে কি থাকে? কপার আয়ন থাকে। ধাতব আয়ন কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে পারে, ধাতু ইলেকট্রন গ্রহণ করতে পারে না, কিন্তু ধাতুর আয়নটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। কারণ ধাতুর আয়নটা কি? ধনাত্মক চার্জে চার্জিত। ধনাত্মক চার্জে চার্জিত মানে কি? তার ইলেকট্রন কম আছে, তাহলে সে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। সেই জন্য জিঙ্ক যে ইলেকট্রন দুটি এখানে ত্যাগ করবে সেই ইলেকট্রন দুটি এখানে দ্রবণে যখন চলে আসবে তখন দ্রবণে কপার আয়ন বিদ্যমান, যে কপার আয়নটি থাকবে সেই কপার আয়নটি ইলেকট্রন দুটি গ্রহণ করবে, সেই কপার আয়নটি ইলেকট্রন দুটি গ্রহণ করবে, গ্রহণ করে কপার আয়ন কপারে রূপান্তরিত হবে। আর এই কপারটি তখন ধাতব দণ্ডের মধ্যে আস্তে আস্তে জমা হতে থাকবে, কপারটি ধাতব দণ্ডের মধ্যে জমা হতে থাকবে। তাহলে একসময় এখানে জিঙ্ক শুধু ক্ষয় হতেই থাকবে আর এখানে কপারের পরিমাণ বাড়তেই থাকবে। তাহলে এখানে জিঙ্কের আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে আর এখানে কপার আয়নের পরিমাণ কমে যাচ্ছে, কারণ কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে রূপান্তরিত হচ্ছে। আমরা যদি বিক্রিয়া দুটি দেখাই, যে এখানে অ্যানোডে যে বিক্রিয়াটি হচ্ছে সেখানে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে রূপান্তরিত হচ্ছে আর জিঙ্ক আয়নটি দ্রবণে চলে আসতেছে। দ্রবণে আমার আগে থেকেই জিঙ্ক আয়ন আছে জিঙ্ক সালফেট থেকে, আবার এই ধাতব জিঙ্ক থেকেও জিঙ্ক আয়ন দ্রবণে চলে আসতেছে, কারণ সে বিয়োজিত হয়ে ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে রূপান্তরিত হচ্ছে। আর এই ইলেকট্রন দুটি যখন এই দ্রবণে চলে আসে তখন কপার আয়ন ইলেকট্রন দুটি অ্যাকসেপ্ট করে বা গ্রহণ করে সেই কপার ধাতুতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এই দ্রবণে কপার আয়নের পরিমাণ কমে যাচ্ছে। তাহলে এইভাবেই যখন ইলেকট্রনগুলো এই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায় তখন এখানে যদি আমরা একটা বাল্ব দেই তখন দেখতে পারবো যে বাল্বটি জ্বলতে থাকে। তার কারণ হচ্ছে এখানে তড়িৎ উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা এখানে দেখলাম একটি রাসায়নিক পরিবর্তন হচ্ছে, রাসায়নিক পরিবর্তনের সময় এখানে তড়িৎ উৎপন্ন হচ্ছে। তার মানে কি বোঝা গেল? এখানে গ্যালভানিক কোষে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়েছে। তড়িৎ শক্তি উৎপন্ন হওয়ার কারণেই বৈদ্যুতিক বাল্বটি জ্বলে উঠেছে। কারণ ইলেকট্রনের প্রবাহ মানে হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে এখানে যেহেতু জিঙ্ক ইলেকট্রন দিচ্ছে তাহলে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, তাহলে ইলেকট্রনের প্রবাহ মানে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে গ্যালভানিক কোষের কার্যক্রম বা গ্যালভানিক কোষের ক্রিয়া কৌশল। এখন এখানে একটু আমরা লক্ষ্য করি যে জিঙ্কটি হচ্ছে অ্যানোড, জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে রূপান্তরিত হচ্ছে। তার মানে কি? এখানে জারণ হচ্ছে, ইলেকট্রন ত্যাগ মানে জারণ। আর কপার আয়ন এখানে ইলেকট্রন গ্রহণ করছে, এখানে ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে ইলেকট্রন যেহেতু গ্রহণ করছে তাহলে এটা হচ্ছে কি? বিজারণ। আমরা জানি যে বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন গ্রহণ করা সেটা হচ্ছে বিজারণ। তার মানে ক্যাথোডে বিজারণ হচ্ছে আর অ্যানোডে জারণ হচ্ছে।
তাহলে আমরা দেখলাম এখানে এই তড়িৎ বিশ্লেষক কোষে আমরা দেখলাম ক্যাথোডে বিজারণ হচ্ছে, অ্যানোডে জারণ হচ্ছে। ঠিক গ্যালভানিক কোষে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানোডে জারণ হচ্ছে, ক্যাথোডে বিজারণ হচ্ছে। তাহলে যে কোনো কোষেই দেখা যাচ্ছে অ্যানোডে সবসময় জারণ হবে, ক্যাথোডে বিজারণ হবে। পরীক্ষায় আসতে পারে দেখাও যে গ্যালভানিক কোষ এবং তড়িৎ বিশ্লেষক কোষ দুইটি কোষের বেলায় অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে, ব্যাখ্যা করো। দেখো, আমরা তড়িৎ বিশ্লেষক কোষে কিন্তু তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়েছে, আর এখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে। কিন্তু অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়ার ধরন কিন্তু একই, অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানোডটি হচ্ছে, এখানে অ্যানোড হচ্ছে ঋণাত্মক চার্জে চার্জিত, অর্থাৎ ঋণাত্মক প্রান্ত, অ্যানোড হচ্ছে ঋণাত্মক প্রান্ত, আর ক্যাথোড হচ্ছে ধনাত্মক প্রান্ত। অ্যানোড হচ্ছে ঋণাত্মক প্রান্ত আর ক্যাথোড হচ্ছে ধনাত্মক প্রান্ত। আর আমরা তড়িৎ বিশ্লেষক কোষের বেলা কি দেখেছিলাম, ওখানে দেখেছিলাম যে অ্যানোড ধনাত্মক, ক্যাথোড ঋণাত্মক। আর আমরা এখানে তড়িৎ বিশ্লেষণ গ্যালভানিক কোষে দেখতে পাচ্ছি অ্যানোড অ্যানোড ঋণাত্মক, ক্যাথোড ধনাত্মক। কেন? এখানে মূলত কাজ দুটি উল্টো হচ্ছে। অ্যানোড কেন ঋণাত্মক? কারণ অ্যানোডে ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রনের উৎস হিসেবে কাজ করে এখানে জিঙ্ক, অর্থাৎ অ্যানোড। আর ইলেকট্রনের চার্জ কি? ঋণাত্মক। যেহেতু জিঙ্ক ইলেকট্রনের উৎস হিসেবে কাজ করে, সুতরাং এই জন্যই অ্যানোডটি ঋণাত্মক প্রান্ত হিসেবে কাজ করবে, আর ক্যাথোড ধনাত্মক প্রান্ত হিসেবে কাজ করবে। তাহলে আমরা যদি এখন গ্যালভানিক কোষ এবং তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে তুলনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, আর গ্যালভানিক কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তড়িৎ বিশ্লেষক কোষে অ্যানোড ধনাত্মক, ক্যাথোড ঋণাত্মক। গ্যালভানিক কোষে অ্যানোড ঋণাত্মক, ক্যাথোড ধনাত্মক। আর তড়িৎ বিশ্লেষক কোষে অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। গ্যালভানিক কোষেও অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। এটা হচ্ছে তাদের তুলনা। অর্থাৎ এখানে একটা জায়গায় তাদের মধ্যে মিল আছে, সেটা হচ্ছে অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। আর দুটি জায়গায় তাদের অমিল আছে। একটাতে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে, আর একটা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আর এক জায়গায় হচ্ছে অ্যানোড ধনাত্মক, ক্যাথোড ঋণাত্মক। আর গ্যালভানিক কোষে অ্যানোড ঋণাত্মক, ক্যাথোড ধনাত্মক। তাহলে এদের মধ্যে আমরা পার্থক্যটাও দেখলাম, অথবা তুলনামূলক আলোচনা দেখলাম। তাহলে এই গ্যালভানিক কোষ এবং তড়িৎ বিশ্লেষক কোষ, এই দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের বইয়ের শেষ অংশে দেওয়া আছে, আমি শুরুতে আলোচনা করেছি, কারণ এটা শুরুতে আমাদের লাগবে বিভিন্ন জন্য, বিভিন্ন ব্যাখ্যার জন্য এটা আমাদের লাগবে। আর তাছাড়া এটা তোমরা নবম এবং দশম শ্রেণীতে পড়ে এসেছো কিছুটা, তাহলে তোমার জন্য এটা সহজ হবে। এখন এখানে একটা জিনিস আমাদের ব্যাখ্যা করতে হবে, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে সল্ট ব্রিজের কাজটা কি, গ্যালভানিক কোষে সল্ট ব্রিজের কাজটা কি, এটা পরীক্ষায় 3 নম্বরের জন্য আসে। একটা ফিগার দিয়ে বললো যে এখানে মনে করো সল্ট ব্রিজটাকে এ দ্বারা ইন্ডিকেট করে দিল, দিয়ে বললো যে এ অংশের কাজটা কি। তাহলে এখানে এই সল্ট ব্রিজের কাজ হচ্ছে, আমরা দেখলাম এখানে সোডিয়াম, এখানে জিঙ্ক আয়ন সংখ্যা এখানে বেড়ে যাচ্ছে। জিঙ্কটি যখন ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে রূপান্তরিত হয়, সে আয়নটি এখানে চলে আসতেছে আর ইলেকট্রন এদিকে চলে আসতেছে। তখন এখানে জিঙ্ক আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে আর সালফেট আয়নের পরিমাণ কমে যাচ্ছে, একই থাকছে। আর এখানে আমরা দেখলাম যে ইলেকট্রন যখন এই তার দিয়ে এখানে চলে আসে, কপার ধাতু ইলেকট্রন গ্রহণ করে কপারে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ কপার আয়নের পরিমাণ এখানে কমে যাচ্ছে, আর সালফেটের পরিমাণ একই থাকছে, অর্থাৎ তুলনামূলকভাবে সালফেট বেশি থাকছে, আর এখানে তুলনামূলকভাবে জিঙ্ক আয়ন বেশি থাকছে। কিন্তু কোনো দ্রবণে আয়নের সংখ্যা অসমান থাকতে পারে না, থাকলে সেখানে বিদ্যুৎ প্রবাহিত হবে না, অর্থাৎ কোষটি অসম্পূর্ণ হয়ে যাবে। সেই জন্য আমাদের আয়নের একটা ব্যালেন্স রাখতে হবে। সেই আয়নের ব্যালেন্স রাখার জন্য এই সল্ট ব্রিজটা রাখা হচ্ছে। এই সল্ট ব্রিজের মধ্যে যে আমরা মনে করি এখানে সোডিয়াম সালফেট নিলাম, তাহলে সোডিয়াম সালফেটের মধ্যে সোডিয়াম আয়নটি হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, আর সালফেটটা হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। যেহেতু এখানে ধনাত্মক চার্জের প্রাধান্য পাচ্ছে, সুতরাং এখানে সালফেট আয়নটি চলে আসবে, এসে জিঙ্কের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেটে রূপান্তরিত হয় করবে। তাহলে এখানে ঠিক একইভাবে সোডিয়াম, এখানে কিন্তু ধনাত্মক আধানের পরিমাণ কমে যাচ্ছে, কারণ কপার আয়নও কমে যাচ্ছে। সেজন্য এখানে ধনাত্মক আধান হচ্ছে সোডিয়াম আয়ন, সেই সোডিয়াম আয়নটি এখানে চলে আসবে, চলে আসে সেখানে ধনাত্মক আধানের যে ঘাটতি ছিল সেটা পূরণ করবে, অর্থাৎ সে সালফেটের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট তৈরি করবে। তাহলে এখানে সল্ট ব্রিজের মূল কাজ হচ্ছে বিদ্যুৎ প্রবাহটাকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য সল্ট ব্রিজ ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে সল্ট ব্রিজ প্রয়োজনীয় আয়নের যোগান দেয়।
অ্যানোড এবং ক্যাথোডের যে দ্রবণ থাকে এই দুটি দ্রবণের মধ্যে প্রয়োজনীয় আয়নের যোগান দেওয়ার কারণে এখানে আয়নের মধ্যে একটি ব্যালেন্স থাকে, আর ব্যালেন্স থাকার কারণে বিদ্যুৎ প্রবাহটা নিরবিচ্ছিন্ন হতে পারে, সেই জন্যই সল্ট ব্রিজটা ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে দেখলাম সল্ট ব্রিজের গুরুত্বটা কি বা সল্ট ব্রিজ কেন ব্যবহার করা হয় তার ব্যাখ্যাটাও দেখলাম। এই অংশটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে গ্যালভানিক কোষটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন ধরনের কোষ পড়বো এই অধ্যায়ে, তার ম্যাক্সিমাম হচ্ছে গ্যালভানিক কোষ। সুতরাং আমরা এই গ্যালভানিক কোষটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি। তাহলে এই গ্যালভানিক কোষটা আমি একটু আবার সংক্ষেপে বলি তোমাদের মনে রাখার জন্য। গ্যালভানিক কোষের মধ্যে দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে। একটি পাত্রের মধ্যে এখানে আমরা উদাহরণস্বরূপ নিয়েছি জিঙ্ক সালফেট, আরেকটার মধ্যে নিয়েছি কপার সালফেট। দুটি তড়িৎদ্বার ঢুকানো থাকে, একটি হচ্ছে জিঙ্কের, আরেকটা হচ্ছে কপারের। পরবর্তীতে দুটিকে একটি তাদব তার দিয়ে যুক্ত করা হয় এবং দ্রবণ দুটিকে একটি বাঁকানো নল দ্বারা যুক্ত করা হয়। বাঁকানো নলের মধ্যে একটি লবণের দ্রবণ থাকে। এখানে জিঙ্কটি বেশি সক্রিয় হওয়ার কারণে, কপারের চেয়ে বেশি সক্রিয় হওয়ার কারণে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে জিঙ্ক আয়ন হিসেবে দ্রবণে চলে যাবে, আর ইলেকট্রন এখানে কপার সালফেটের যে দ্রবণ আছে সেই দ্রবণে চলে আসবে। আসলে দ্রবণে যে কপার আয়ন আছে সেই কপার আয়ন ইলেকট্রনগুলো গ্রহণ করবে। এখানে আমরা বিক্রিয়ার মাধ্যমে তা দেখাতে পারছি যে কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপারে রূপান্তরিত হচ্ছে। যে ইলেকট্রনগুলো জিঙ্ক দিচ্ছে সেই ইলেকট্রনগুলোই কপার আয়ন গ্রহণ করছে। আর এখানে জিঙ্ক ইলেকট্রন, এই জিঙ্কটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে রূপান্তরিত হচ্ছে, আর এই জিঙ্ক আয়ন দ্রবণে চলে আসতেছে। এই যে আমরা এখানে দেখলাম মুভমেন্ট অফ ক্যাটায়ন, মুভমেন্ট অফ অ্যানায়ন, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা দেখলাম যে এখানে তখন জিঙ্ক যে ইলেকট্রনগুলো দিচ্ছে এখান দিয়ে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে, আর ইলেকট্রনের প্রবাহটা তড়িৎ প্রবাহ, আর ইলেকট্রন প্রবাহিত হচ্ছে বলে তড়িৎ উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা এখানে দেখলাম রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ উৎপন্ন হচ্ছে, সুতরাং এখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর এখানে যে সল্ট ব্রিজটা ইউজ করা হচ্ছে, সল্ট ব্রিজটা হচ্ছে প্রয়োজনীয় আয়নের সংখ্যা সমতা সাধন করার জন্য এটা ব্যবহার করা হয়, যেন বিদ্যুৎ শক্তিটি নিরবিচ্ছিন্নভাবে হয়ে থাকে। এখানে যেমন জিঙ্ক আয়নের পরিমাণ বেড়ে গেলে ধনাত্মক আধানের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেজন্য ঋণাত্মক আধানগুলো এখানে চলে আসবে, এসে ধনাত্মক আধানের সাথে সমতা সাধন করবে। আর এখানে কপার আয়ন কমে যাচ্ছে মানে ধনাত্মক আধানের পরিমাণ কমে যাচ্ছে। সালফেট আয়ন তো দ্রবণে আছেই, সালফেট আয়নের আধিক্য দেখা যাচ্ছে, সেজন্য এখানে যেহেতু ঋণাত্মক আধানের আধিক্য বেশি, সুতরাং এখানে ধনাত্মক আধানগুলো আসবে, এসে এখানে ঋণাত্মক আধানগুলোকে মিনিমাইজ করবে। আর এভাবেই তখন বিদ্যুৎ নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকবে। এই হচ্ছে সল্ট ব্রিজের গুরুত্ব বা কাজ। তাহলে আজকে আমরা যা পড়লাম, আজকে আমরা মূলত পড়লাম যে তড়িৎ প্রবাহের উপরে নির্ভর করে আমরা পদার্থগুলোকে কিভাবে ভাগ করি। একটা হচ্ছে ধাতব পরিবাহী, একটা হচ্ছে পরিবাহী পদার্থ, আরেকটা হচ্ছে অপরিবাহী পদার্থ। পরিবাহীকে আমরা তিন ভাগে ভাগ করছি, একটা ধাতব পরিবাহী, একটা অধাতব পরিবাহী, আর একটা তড়িৎ বিশ্লেষণ। আর হচ্ছে অধাতব পরিবাহী হচ্ছে যার মধ্যে তড়িৎ পরিবাহিত হয় না। এরপরে আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ আমরা পড়েছি, তড়িৎ বিশ্লেষণ পড়েছি এবং গ্যালভানিক কোষ পড়েছি। এই তড়িৎ বিশ্লেষণ কোষ এবং গ্যালভানিক কোষকে একসাথে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে কোনো পদার্থের তড়িৎ বিশ্লেষণ করা হয়, যেমন আমরা সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করেছি। তারপর হচ্ছে গ্যালভানিক কোষ, মানে সেখানে কি হয়, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, আর তড়িৎ বিশ্লেষক কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ বিশ্লেষক কোষে ক্যাথোড ঋণাত্মক, অ্যানোড ধনাত্মক, আর গ্যালভানিক কোষে অ্যানোড ঋণাত্মক, ক্যাথোড ধনাত্মক। কারণ এখানে কাজটি হচ্ছে উল্টো, এক জায়গায় তড়িৎ থেকে রাসায়নিক, আরেকটা রাসায়নিক থেকে তড়িৎ, যেহেতু উল্টো হচ্ছে সুতরাং অ্যানোড এবং ক্যাথোডের ধরনটাও উল্টো হয়ে যাবে। এই ছিল আমাদের মোটামুটি আজকের আলোচনা। তারপর হচ্ছে তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেটা তোমরা আমাকে জানাতে পারো, ওভার ফোন অথবা মেসেঞ্জার, এনি হাউ তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, আমি তোমাদের কোশ্চেন সলভ করার চেষ্টা করব। এরপর তোমাদের জন্য একটি বাড়ির কাজ রেখেছি আমি। নিচের কোষ দুটির মধ্যে শক্তির পরিবর্তন একই কিনা বিক্রিয়া সহকারে ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে দুটি কোষ দেওয়া আছে, এখানে একটি কোষ আর একটি কোষ, এই দুটি কোষের মধ্যে আমরা জানি এখানে শক্তির পরিবর্তন হবে, একটিতে তড়িৎ শক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে, আর একটা রাসায়নিক শক্তিতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। এখন এই পরিবর্তনটি কি একই কিনা সেটা তোমাদেরকে যুক্তি সহকারে ব্যাখ্যা করতে হবে, যেটি আজকে ক্লাসে মূলত আমি আলোচনা করেছি, এবং এই ক্লাসের মধ্যেই এই অংশটার অ্যান্সার দেওয়া আছে। তোমরা একটু গুরুত্ব সহকারে বারবার যখন পড়বা
তখন মনোযোগ দিয়ে তখন আশা করি তোমরা এটা আনসার করতে পারবা। এবং বিশেষ করে আজকের ক্লাসটাকে অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে বারবার করে পড়বা, তাহলে তোমরা এই বাড়ির কাজটা সহজেই সমাধান করতে পারবা। আর এই বাড়ির কাজটা তোমরা করার জন্য একটি গ্রুপ খুলতে পারো, সেই গ্রুপে বাড়ির কাজগুলো জমা দিবা, কেমিস্ট্রি গ্রুপ, সেখানে আমাকে অ্যাড করে নিবা। তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।